গত 14 তারিখ ডক্টর ইউনূস তারেক জিয়ার সাথে লন্ডনে বৈঠক করেন। এই বৈঠককে ঘিরে সোশ্যাল মিডিয়া এবং বাংলাদেশ রাজনীতিবিদ বা বাংলাদেশ সাধারণ জনগণের ভিতরে এক ধরনের প্রশ্নের উদ্ভাবন হয়েছে যে এই বৈঠকের আউটপুট কী, বা এই বৈঠক পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে কী হতে পারে বা বাংলাদেশের ভবিষ্যৎ কী। তো আজকে হুট করে আমাকে এক ভাই প্রশ্ন করে বসেছেন যে ডক্টর ইউনূসের সাথে তারেক জিয়ার যে বৈঠক, এটা আপনি কীভাবে মূল্যায়ন করেন বা ডক্টর ইউনূসকে আপনি কীভাবে দেখেন এই বিষয়ে। তা আমি ওই সহজ ভাষায় বললাম যে এটা ডক্টর ইউনূসের দুর্বলতা এই জন্য বলছি কারণ উনি এমন এক ঠেকায় পড়েছেন যে উনি বাংলাদেশ থেকে গিয়ে লন্ডনে তারেক জিয়ার সাথে বৈঠক করতে হয়েছে, নয়তো তার কি দায় আছে যেটার কারণে উনি ঠেকায় পড়ে উনি তারেক জিয়ার সাথে বৈঠক করেছেন। তো এটার একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে বিএনপির মতো একটা রাজনৈতিক দলের সাথে দূরত্ব কমে নিয়ে আসা। এর ছাড়া আমি বেশি কিছু দেখি না। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি যে ডক্টর ইউনূস যে উনি বাংলাদেশ ইতিহাসের পর, বাংলাদেশ প্রতিষ্ঠিত হওয়ার পর 1971 সালের পর সর্বকালের সেরা সমর্থন নিয়ে উনি এই ক্ষমতার আসনে বসেছেন। একটা গণঅভ্যুত্থানের সরকার হচ্ছে ডক্টর ইউনূস সরকার। তাকে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় বসায়নি, তাকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে তাকে নিয়ে আসা হয়নি। তবুও তিনি রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত যেরকম দায়িত্বশীল ভূমিকা পালন করার দরকার বা তাদের সাথে যে ধরনের বিষয়গুলো আলোচনা করা দরকার তিনি করতেছেন, কিন্তু এর বাহিরে উনি একটি দলের কাছে আমার মনে হয় যে আত্মসমর্পণ করেছে, সেটা হচ্ছে বিএনপি। উনি মনে হয় এমনটাই ধরে নিয়েছেন যে বিএনপি ওনাকে ক্ষমতায় বসিয়েছেন আর বিএনপি ছাড়া উনি এই ক্ষমতায় থাকতে পারবেন না, নয়তো উনি বিএনপির কাছে এরকম আত্মসমর্পণ করার মানেটা কি। উনি জনগণের ম্যান্ডেট নিয়ে বসেছেন, কিন্তু জনগণের পালস উনি এখনও বুঝতেছেন না। বাংলাদেশে রাজনীতিতে মানে রাজনীতিতে একটা আলোচনার বিষয় হচ্ছে ভোটে নির্বাচন করলে বিএনপি চলে আসবে, বা এটা সবার কাছে এখন বিদ্যমান যে বিএনপি ক্ষমতায় চলে আসছে বা আসবে বা এসে গেছে, এরকম একটা ভাব চলে আসছে। এই জন্য বিএনপির কাছে কিছু দল, কিছু গোত্র, কিছু মানুষ অলরেডি ধর্ণা দিয়েছে, আত্মসমর্পণ করেছে, তাদের ছায়াতলে অলরেডি চলে গেছে, তাদের কাছে বিক্রি হয়ে গেছে বিভিন্ন আসন ভাগাভাগিতে, কারণ সবাই ধরে নিয়েছে বিএনপি ক্ষমতায় চলে এসেছে। তাদের কাছে আমার প্রশ্ন, বিএনপি কি আওয়ামী লীগ সরকার থেকেও শক্তিশালী সরকার হয়ে গেছে বা ভবিষ্যতে হবে, এমনটা মনে করতেছেন আপনারা? যেই রাজনৈতিক দল ক্ষমতায় থাকার পরেও ডিফেন্স, বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, এনএসআই, ডিজিএফআই, আপনার যত গোয়েন্দা সংস্থা এমনকি যত আর্ম ফোর্স আছে সবগুলোকে ব্যবহার করেও বাংলাদেশের জনগণের কাছে টিকতে পারে নাই, তাদের চেয়েও বেশি শক্তিশালী হয়ে গেছে বিএনপি ক্ষমতায় না গিয়েও, অথবা ক্ষমতায় গেলে তার চেয়েও বেশি শক্তিশালী হয়ে যাবে, এমনটাই ধরে নিলাম আমরা। তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন, কারণ বাংলাদেশের মানুষের ম্যান্ডেট হচ্ছে কোনো নির্বাচিত সরকারই সবচেয়ে আসলেই এমন কোনো শক্তিশালী প্ল্যাটফর্ম বা দল বা এরকম একটা কিছু হয়ে যাবে না যেটাকে বাংলাদেশের মানুষ একেবারে আজীবনের জন্য মেনে নেবে। কারণ যদি নিত তাহলে আওয়ামী লীগের কাছেই মানুষ সিলিন্ডার করতো। আওয়ামী লীগকে বাংলাদেশের আমজনতা দেখিয়ে দিয়েছে, তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। শুধু ভোটে জিতলেই বা ক্ষমতায় থাকলেই
আপনি এই বাংলাদেশের মালিকানা হয়ে গেছেন বা মালিক হয়ে গেছেন, বিষয়টা এরকম না। বিষয়টা এরকম না। অন্তত জনগণের ম্যান্ডেট নিয়ে বসায় এই ডক্টর ইউনূসকে এতটুকু বোঝা দরকার ছিল। বিএনপি কাছে ধর্ণা না দিয়ে তিনি জনগণের পালস বুঝে তিনি রাষ্ট্র পরিচালনা করা দরকার ছিল। তিনি সংস্কার, বিচার, বাংলাদেশের মানুষ যেগুলো চাচ্ছে সেগুলো নিয়ে কাজ করা দরকার ছিল। বাকি সবাইকে বলা দরকার ছিল, বিশেষ করে রাজনৈতিক দলগুলোকে বলা দরকার ছিল ডোন্ট কেয়ার, আমি কিছু পরোয়া করি না, আমি জনগণের ম্যান্ডেট নিয়ে বসেছি, আমি জনগণের পক্ষে আমাকে কাজ করতে হবে, এটি এতটুকুই দরকার ছিল। আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগের উত্তরসূরিরা, দোসররা এখনও বাংলাদেশে বসে আছে, এটা আমরা জানি। নানান ধরনের চক্রান্ত হচ্ছে, হবেই, ডাজ নট ম্যাটার। আপনাকে জনগণের পালস বুঝে জনগণের জন্য কাজ করতে হবে। কিন্তু আমরা অত্যন্ত বারাগন্ত হৃদয় নিয়ে বলতে হয় যে আমরা যে এই সরকারের কাছে যেই আশা ব্যক্ত করেছিলাম, আমাদের হৃদয়ের যে আকাঙ্ক্ষা উনি প্রতিফলন ঘটাবে, সেটা আসলে দৃশ্যমান কিছুই দেখতেছি না। এটা অত্যন্ত দুঃখজনক আমাদের জন্য। এই সরকারের মন্ত্রী পরিষদের যাদেরকে বসেছে, এই যে আসিফ মাহমুদ, গত দুদিন আগে দেখলাম যে সে ফুটবল খেলতেছে আসিফ নজরুল সহকারে। কি আনন্দ, কি আনন্দ, কি উল্লাস! মনে হয়েছে তারা জীবনের সর্বোচ্চ আনন্দময় সময়ক্ষণ পার করতেছে। অথচ একটা মন্ত্রীর কাজ কি, সে কতটুকু করতে পারবে, কতটুকু করতে পারবে না, তার দায়বদ্ধতার জায়গাগুলো কোথায়, তার সীমাবদ্ধতা কতটুকু মধ্যে, সে এই মানুষের উপরে তার দায় কি, সেগুলো অন্তত সে জানে না। হাজারো মানুষের রক্তের বিনিময়ে তারা আজকে ক্ষমতায় এসে তারা এক ধরনের তামাশা করতেছে মনে হচ্ছে। কারণ একটা মন্ত্রী এই সময় পায় কোথায়? সে খেলাধুলা, আড্ডা দেওয়া, ঘুরতে যাওয়া, গল্প করা, ভ্রমণ করা, এত সময় কোথায়? সে তো রাষ্ট্রের দারোয়ান, সে রাষ্ট্রের সেবক, তাকে তো প্রতিনিয়ত এইভাবেই তাকে পড়ে থাকতে হবে রাষ্ট্রের বিষয়গুলো নিয়ে। তাকে তো রাষ্ট্রের বসানো হয়েছেই এই রাষ্ট্রের গোলামি করার জন্য। সে তো আপাতমস্তক একজন দারোয়ান, তার কাজ অলওয়েজ রাষ্ট্র নিয়ে, তার চিন্তা চেতনা ভাবনা, তার প্রত্যেকটি সময়, প্রতিটি মুহূর্ত, সেই জায়গায় তারা খেলাধুলো করতেছে, আনন্দ করতেছে, উল্লাস করতেছে, কি জীবন, কি মানি তারা উপভোগ করতেছে। তাহলে অথচ একজন জনগণের ম্যান্ডেট নিয়ে গণঅভ্যুত্থানের সরকারদের প্রত্যেকটা মন্ত্রীদের উচিত ছিল প্রতিটা মুহূর্তে জনগণের কাছে দায়বদ্ধ থাকা। তাদের জীবনটা হওয়া উচিত ছিল এরকম যে সে প্রতিনিয়ত তার কাজের চাপে পাগলপাড়া হয়ে যাওয়া, জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রতিনিয়ত এই জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা, আমি পারতেছি না বা আমার সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করতেছি, সেটা দিনের আলোর মতো স্পষ্ট হতো, দৃশ্যমান থাকতো যে আমি এই করতেছি, এই কাজগুলো আমাদের দ্বারা হয়েছে, আমাদের চেষ্টাটা এরকম ছিল। কিন্তু ওইরকম আমরা কোনো রেসপন্স বা আশানুরূপ কিছু আমরা দেখতেছি না। আজকে এই রাষ্ট্রের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আবারও সেই অসঙ্গতি, আবারও সেই স্বৈরাচারী আমলের যেই আবহাওয়া ছিল সে আবহাওয়া বিদ্যমান। স্বৈরাচারী সরকারের আমলে যেই চাঁদাবাজি, মাস্তানি, গুন্ডামি, রাহাজানি, ক্ষমতার বাহাদুরি মানে সেই বিষয়গুলো এখনও চলমান আছে, কোনো কিছুর পরিবর্তন হয়নি। শুধু মোর উপরের ডিসপ্লেটা চেঞ্জ করা হয়েছে, ভিতরে সব একই আছে, কালচার একই বিদ্যমান। নতুন কোনো কালচার, নতুন দ্বারা রাজনীতির যে চর্চা, সেটা আমরা আদৌ দেখতে পাচ্ছি না। আমরা সবাই ধরেই নিয়েছি একটা দল ক্ষমতায় চলে এসেছে,
তার এখন থেকে তার আনুগত্য করতে হবে, তাদের চাটতে হবে, তাদের তেল মালিশ করে আমাদেরকে এই সমাজে বসবাস করতে হবে। ভাই, এরকমটা তো হওয়ার কথা ছিল না। তাহলে তো আর গণঅভ্যুত্থান হতো না। আমাদের যন্ত্রণা, আমাদের কষ্টগুলো আসলে আপনারা বুঝতে পারতেছেন না। হয়তো আমরা বলতে পারতেছি না, আমাদের ওই রকম বলার ভাষা নাই। আমরা কষ্ট কম করিনি, হয়তো আমরা ক্ষমতায় বসতে পারি নাই, হয়তো আমরা আপনাদের মতো মিডিয়া ফেস করতে পারি নাই, কিন্তু আমাদের ত্যাগ তিরীক্ষা, আমাদের এগুলো আমরা বলে হয়তো বোঝাতে পারবো না। শপথ নিয়েছিলাম যে এই স্বৈরাচারী হাসিনা সরকার বিদায় না হওয়া পর্যন্ত বাড়িতে যাব না। যাইনি, বিগত 4-5 বছর গ্রামেই যাইনি, বাড়িতেই যাইনি। বাপ মার সাথে কিসের ঈদ, পরিবারের সাথে কিসের ঈদ, সেটাও অনুভবও করতে পারিনি। কিন্তু আজকে আপনাদের এই অ্যাক্টিভিটি, আপনাদের কার্যকলাপ দেখলে বোঝা যায় যে আমরা সেই পুরনো অবস্থা বোঝা রাজনীতির চর্চায় মেতে উঠেছি। আমরা সেই আগের জায়গায় পড়ে এসেছি, পড়ে রয়েছি। আমাদের কোনো পরিবর্তন হয় নাই, পরিবর্তন দরকার নাই, পরিবর্তন হবে না। আল্লাহ মালুম এই রাষ্ট্রের জনগণের মানে ভাগ্যে কী আছে একমাত্র আল্লাহ জানে। আমরা ইরান ইসরায়েল নিয়ে আমরা পড়ে আছি। তো এই বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আমাদের পড়ে থাকা উচিত। যে বাংলাদেশের যে অবস্থা, আগামীতে হয়তো ইসরায়েল ইরান যুদ্ধের যেই ভয়াবহ অবস্থা দেখা যাচ্ছে, তার চেয়েও ভয়াবহ হবে এই বাংলাদেশের অবস্থা। বলা যাচ্ছে না। বাংলাদেশের আকাশে কালো মেঘে ঢাকা, এখনও সেই মেঘ উড়ে যায়নি, এখনও বিদ্যমান।